যে যে আলোড়ন সৃষ্টি করেছে, যে ফ্যামিলি কার্ড, সেই কার্ড সম্পর্কে আপনি গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবেন। তারপর কৃষকদের জন্য, বিশেষ করে শেরপুরের জন্য খুবই প্রাসঙ্গিক, শেরপুরের জন্য খুবই প্রাসঙ্গিক যে এখানে ফার্মার্স কার্ড, অর্থাৎ কৃষকদের জন্য জনাব তারেক রহমান যে ফার্মার্স কার্ডের মাধ্যমে তিনি যেভাবে কিভাবে সারের সুলভ মূল্যের সার এবং বীজ সহ, আপনার সেচ ব্যবস্থা সহ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য, অর্থাৎ সবগুলো বিষয় তিনি ইনশাআল্লাহ কৃষক ফার্মার্স কার্ডের মাধ্যমে তিনি এই সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এতগুলো প্ল্যানিং আর কারণে আরেকটি বিষয় প্রাসঙ্গিক, শেরপুরের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে খাল খনন করেছেন, ঠিক একইভাবে তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানও ঘোষণা দিয়েছেন 12 ফেব্রুয়ারি যদি বিএনপি জয়লাভ করে তারপর থেকে আবারও খাল খনন, নদী খনন করা হবে এবং এর মাধ্যমে মৎস্য চাষে আবারও স্বয়ং সম্পূর্ণ আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ এত এত প্ল্যানিং যাদের রয়েছে সেই দলকে পরাজিত করার ক্ষমতা কেউ রাখে না। প্রিয় উপস্থিতি, ইমাম মুয়াজ্জিনদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান করতে যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়, অতীতে কখনো এই ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে সবাই উদাসীন ভাবে সময়গুলো পাড়ি দিয়েছে, কিন্তু এই যুগে এসে বিএনপি কমিটমেন্ট করেছে যে শরিয়ার আলোকে যতটুকু সম্ভব দেশ পরিচালনা করা, বিশেষ করে মদিনা সনদের আলোকে, এবং সেই সাথে ইমাম মুয়াজ্জিনদেরকে অবশ্যই রাষ্ট্রীয় ভাতা প্রদান করা হবে। অর্থাৎ এত এত তাদের পরিকল্পনা যে দলের, এই পরিকল্পনাগুলো এই ছাত্র দলের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনারা ঘরে ঘরে গিয়ে এই কথাগুলো আমাদের মা বোনদেরকে বোঝাবেন। ঠিক একই সাথে আরেকটি বিষয় দিয়ে বলবেন যে মুনাফিকেরা যাদের কোনো পরিকল্পনা নেই, যারা যদি সরকারে যাওয়ার পর তারা কি করবে তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র একটি পরিকল্পনা আছে, কিভাবে ধর্ম ব্যবসা করা যায় সে বিষয়ে আরো তারা এক্সপার্ট হবে। সেজন্য আপনারা গিয়ে বলবেন এবং আপনারা দায়িত্ব নেবেন, কেউ যদি ধর্মের নামে, বিশেষ করে আমাদের পবিত্র কুরআন শরীফ গ্রন্থ ছেড়ে যদি কেউ শপথ করানোর চেষ্টা করে, কেউ যদি ছোট বাচ্চাদের মাথায় হাত তুলে আমাদের মা বোনদেরকে শপথ করানোর চেষ্টা করে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আমি সর্বশেষ আরেকটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করবো। এই শেরপুরের মাটি, আমি আজ এখানে দাঁড়িয়ে একটি কথা বলছি, শেরপুরের মাটিতে দাঁড়িয়ে একটি কথা বলছি। এই 4 দিন আগে এই শেরপুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুই পক্ষের মাঝে, অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের দুই পক্ষের মাঝে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে একজন নিহত হয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তান পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং অবশ্যই আপনার যে বা যারা এই সংঘর্ষ সূচনা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, কিন্তু আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার পর শেরপুরে কোনো প্রতিক্রিয়া হয়নি, কোনো মিছিল হয়নি, কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক শ্রেণী তাদের যে নেতৃত্ব ভিত্তিক মুনাফিকরা রয়েছে তারা ঠিকই কিন্তু নোংরা স্লোগান দিয়েছে আমাদের দলের শীর্ষ নেতার নামে। এই ঘটনা কিভাবে ঘটেছে আপনারা সাক্ষী রয়েছেন। শেরপুরের আমার ছাত্র দল, আমার এই শেরপুরের এলাকাবাসী আপনারা সাক্ষী রয়েছেন। প্রথম সেই স্টেডিয়াম থেকে চেয়ার দিয়ে মেরে বিএনপি নেতাকর্মীদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। বিএনপি নেতাকর্মীদের তাড়িয়ে দেওয়ার ফলে তারা সেই স্টেডিয়াম থেকে বের হয়ে রাস্তায় যে অবস্থা নিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, 15.5 বছর একদিনের জন্য তো শেরপুর আন্দোলন সংগ্রাম করেন নাই, একদিনের জন্য তো শেরপুর সাধারণ জনগণের পাশে দাঁড়ান নাই। এখন আসছে অনেক বড় বড় কথা, কিন্তু বিএনপি হলো সেই দল, এই শেরপুর সদর বলেন, এই নকলা বলেন, কিংবা যেখানে ঘটনা ঘটেছে সেখানে বলেন, এই যে নেতাগুলো রয়েছে বিএনপি, তারা সুখে দুঃখে সাধারণ জনগণের পাশে সবসময় ছিল। সেহেতু তাদেরকে আপনি মেরে বের করে দিবেন, তারা কি হাতে চুরি করে বসে থাকবে? তো তারা তো
প্রতিটি রাস্তায় কি অবস্থান নিয়েছে। আপনাদের স্টেডিয়ামে এসে হামলা চালায় নাই, স্টেডিয়ামে এসে হামলা চালিয়েছে, মাঠে এসে হামলা চালায় নাই। আপনি মাঠ থেকে মেরে বিএনপি নেতাকর্মীদের বের করে দিয়েছে, তারা রাস্তায় কি অবস্থান নিয়েছে। আপনি মারার পর আমরা তো দেখেছি দেশের বাইরে অনেক ইউটিউবার রয়েছে, প্রপাগান্ডা চালায় যারা, তারা তো অনেক উল্লাস দেখাইছে যে বিএনপি কে মেরে বের করে দেওয়া হয়েছে, অনেক উল্লাস দেখানো হয়েছে। দেখা হয়নি, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটা শ্রেণী রয়েছে যারা অনেক উল্লাসিত ছিল বিএনপি কে মেরে বের করে দেওয়া। তারপর 2 ঘন্টা ব্যাপী তারা প্রস্তুতি নিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, জামাতের নেতাকর্মীরা যখন বের হয়েছে অধিকাংশের হাতে দেশীয় অস্ত্র ছিল। আপনি যমুনা টেলিভিশন সহ সম্পূর্ণ চ্যানেলের ফুটেজ বিশ্লেষণ করবেন, অধিকাংশের হাতে দেশীয় অস্ত্র ছিল। এই অস্ত্রগুলো কোথায় থেকে আসলো? তারা 2 ঘন্টা ব্যাপী তারা সে প্রস্তুতি নিয়েছে। পুরো শেরপুর জেলার 3টি আসন থেকে তাদের যত ক্যাডার আছে সবগুলো তাদেরকে মাঠে প্রবেশ করেছে। আর আমাদের বিএনপির কোন নেতা কর্মী শুধুমাত্র ঝিনাইগাতে ব্যতীত, আমি চ্যালেঞ্জ করে বলছি, শ্রীবর্দী এবং ঝিনাইগাতে ব্যতীত শেরপুর সদর বলেন কিংবা নকলা নালিতে বলেন একজন কর্মীও সেখানে যায় না। আমাদের শুধু এটাই যথেষ্ট। আপনারা তো শেরপুরের পুরো বিভাগ, পুরো জেলা নিয়ে গিয়ে ভাই অবস্থা নিয়েছিলেন। তো যখন আপনারা সশস্ত্র অবস্থায় বের হয়েছিলেন তখন কি বিএনপি সদরের তো তখন কি বিএনপি নেতাকর্মীরা এবং সেই এলাকাবাসীকে হাতে চুরি করে বসে থাকবে ভাই? আপনাদেরকে প্রশাসন বারবার রিকোয়েস্ট করেছে, আপনাদের কোথায় থেকে শক্তি আছে? এত শক্তি আপনাদের এত একঘরে কোথায় থেকে আছে? 15.5 বছর তো দেখি নাই একদিন পুলিশের সাথে তর্ক করছেন, আপনারা দেখেছেন ভাই? একদিন দেখেছেন? একদিন ইসলামের কথার মতো আসতে ভাই? আজকে তাদের শরীর অনেক জোর হয়ে যায়, সেখান দিয়ে যেতে হবে। প্রশাসন আপনাদের বারবার নিষেধ করেছে। আমাদের বিএনপির মনোনীত প্রার্থী তিনি আপনার পায়ে পর্যন্ত ধরেছে এই রাস্তা দিয়ে যাবেন না, আপনি মেরে বের করে দিয়েছেন। তারপর 2 পক্ষের সংঘর্ষে আমি তো আবার বলছি আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই ঘটনার রেশ ধরে কেন আমার